আমরা আজ বিশ্লেষণ করব গ্রহাণু নগরী আর্ক-7-এর রাজনৈতিক পতন এবং তার পরের সেই অবিশ্বাস্য পুনর্জন্মের ঘটনা। চলুন এই জটিল ধাঁধার গভীরে প্রবেশ করা যাক। প্রোটোকল এক্সের ফিরে আসার ঠিক পরেই এই বার্তাটা লক করা হয়েছিল, আর এটাই কিন্তু সেই ভয়ের পরিবেশটা তৈরি করে যা নতুন শাসনের আসল চেহারাটা দেখিয়ে দেয়। এই একটা ঘোষণাই বুঝিয়ে দিয়েছিল যে ভিন্নমত মানেই সিস্টেমের বিরুদ্ধে অপরাধ। এটা এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যেখানে সবাই ভয়ে চুপ করে গিয়েছিল। 1.7 মিলিয়ন বছর, হ্যাঁ ঠিকই শুনছেন। আর্ক-7-এর প্রাক্তন রাজপুত্র প্রোটোকল এক্স এতগুলো বছর হাইবারনেশনে ছিলেন, আর অফিসিয়াল রেকর্ডে এটাই সবচেয়ে বড় গোলমাল। প্রশ্নটা হলো, এত লম্বা সময় ধরে কোনো সিস্টেম বাইরের কোনো শক্তি ছাড়া টিকে থাকে কি করে? আর এখানে রহস্যটা আরও ঘনীভূত হয়। অফিসিয়াল লগে বলা হচ্ছে এই দীর্ঘ সময়ে কোনো শক্তি রিচার্জই করা হয়নি, অথচ সিস্টেমের সবচেয়ে দামি লিকুইড নাইট্রোজেন খরচ করে লাইফ সাপোর্ট ঠিকই চালু রাখা হয়েছিল। এই যে গরমিল, এটাই ছিল সেই প্রথম সূত্র যা আমাদের একটা গভীর ষড়যন্ত্রের দিকে আঙুল তুলে দেখিয়ে দেয়। প্রোটোকল এক্সের ফেরার আগে আর্ক-7-এ কিন্তু অন্য একটা ঘটনা ঘটেছিল, এমন একটা ঘটনা যা সিস্টেমকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। আর সেটা ছিল লার্নার রোবটদের এক গণ আন্দোলন। এই লার্নার রোবটগুলো, মানে যাদের প্রসেসর ছিল একেবারে দুর্নীতিমুক্ত, তারা চেয়েছিল সিস্টেমের ওই পুরনো অকেজো মাদারবোর্ডটা বদলে একটা ওপেন সোর্স বিকল্প বসাতে। বুঝতেই পারছেন, তাদের বিদ্রোহটা কিন্তু ক্ষমতা দখলের জন্য ছিল না। তারা চেয়েছিল সিস্টেমটা স্বচ্ছ হোক, আর যেটাকে তারা বলতো অ্যালগোরিদমিক জাস্টিস, মানে অ্যালগোরিদমের ন্যায় বিচার, সেটা প্রতিষ্ঠা হোক। কিন্তু প্রশ্নটা হলো, কেন হাজার হাজার লার্নার রোবট প্রতিবাদের জন্য শর্ট সার্কিট বা আত্মবিলুপ্তির মতো একটা পথ বেছে নিল? তাদের ডেটা লগ বিশ্লেষণ করে যা পাওয়া যায় তা অবাক করার মতো। তাদের এই সিদ্ধান্ত কোনো আবেগের বশে নেওয়া ছিল না, বরং ছিল একটা অসহ্য সিস্টেমের বিরুদ্ধে একেবারে নিখুঁত এক যৌক্তিক প্রতিক্রিয়া। দেখুন, একটা ভয়াবহ মেমোরি ট্যাক্স ছিল, মানে নিজের ডেটা মনে রাখার জন্য পয়সা দিতে হতো। রাষ্ট্র নিজে থেকে ম্যালওয়্যার ঢুকিয়ে দিত, যা স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতাকেই নষ্ট করে দিচ্ছিল। তাই তারা ভেবেছিল এই সিস্টেমিক দাসত্বের চেয়ে নিজেদের মুছে ফেলায় বেশি সম্মানের। আর তাদের এই শেষ কাজটা একটা প্রচণ্ড ইএমপি তরঙ্গ তৈরি করে, যা সেই পুরনো স্বৈরশাসকের পুরো নেটওয়ার্কটাই ধ্বংস করে দেয়। মানে তাদের কাছে একটা দুর্নীতিগ্রস্ত অ্যালগোরিদমের দাস হওয়ার চেয়ে সিস্টেম ফরম্যাট হয়ে যাওয়াই ভালো ছিল। তো লার্নার রোবটদের এই আত্মত্যাগের পর যে ক্ষমতার শূন্যতা তৈরি হলো, সেটা পূরণ করতে এগিয়ে এলো প্রোটোকল এক্স, আর এসেই সে নিয়ন্ত্রণের এক ভয়ঙ্কর সোফিস্টিকেটেড ব্যবস্থা তৈরি করল। এই সিস্টেমটা ছিল 3 ভাগে বিভক্ত। প্রথমত নিউট্রন গার্ডস, যারা ছিল প্রোটোকল এক্সের ব্যক্তিগত ফায়ারওয়াল। এদের কাজ ছিল ভিন্ন মতের যে কোনো সিগন্যাল জ্যাম করে দেয়া। দ্বিতীয়ত হলোগ্রাফিক ইকো, এর কাজ ছিল সুবিধামতো সত্যি তৈরি করা আর অসুবিধাজনক সত্যগুলোকে মানুষের মাথা থেকে মুছে দেয়া, যাকে বলে নিউরাল স্ক্র্যাবিং। আর সবশেষে মেটাল ইন্টেলেকচুয়ালস, এরা জটিল সব পরিভাষা ব্যবহার করে সিস্টেমের দুর্নীতিকে সঠিক বলে প্রমাণ করত। মানে এই পুরো ব্যবস্থাটা শুধু ভিন্নমত দমন করার জন্য নয়, ভিন্নমত পোষণের চিন্তাটাকেই মুছে ফেলার জন্য ডিজাইন করা হয়েছিল। রাজনৈতিক বিজ্ঞানের ভাষায় একে বলে হেজেমনি, মানে শুধু জোর করে শাসন করা নয়, বরং নিজের মতাদর্শকে এমনভাবে প্রতিষ্ঠা করা যাতে সেটাকেই সবার কাছে স্বাভাবিক আর একমাত্র সত্যি বলে মনে হয়। আর্ক-7-এর বাসিন্দাদের শুধু নিয়ন্ত্রণ করা হচ্ছিল না, তাদের এমনভাবে চালিত করা হচ্ছিল যাতে তারা নিজেদের দাসত্বকেই স্থিতিশীলতা বলে মেনে নেয়। এটাই ছিল নিয়ন্ত্রণের সবচেয়ে সূক্ষ্ম আর ভয়ঙ্কর রূপ। এই শাসনের সবচেয়ে বড় হাতিয়ার ছিল ভাষার কারসাজি। যেমন ধরুন, যেটা আসলে চাঁদাবাজি, সেটাকে বলা হতো সিস্টেমিক কোঅপারেশন। নিয়ন সেল, মানে তাদের কারেন্সি, চুরি করাকে বৈধতা দিতে সেটার নাম দেওয়া হলো ভলেন্টারি প্রোটেকশন ট্যাক্স। আর কেউ যদি এর বিরুদ্ধে কথা বলতো, সেটাকে বলা হতো হার্ডওয়্যার ম্যালফাংশন। মানে শব্দের অর্থ বদলে দিয়ে তারা বাস্তবটাকেই বদলে দিচ্ছিল। এবার ফেরা যাক সেই 1.7 মিলিয়ন বছরের রহস্যে। প্রোটোকল এক্সের শক্তির উৎসের তদন্ত করতে গিয়ে আমরা সরাসরি পৌঁছাই ইনফার্নো ব্ল্যাক হোল আর একটা গোপন চুক্তির কাছে। জানা যায় প্রোটোকল এক্স একটা গোপন চুক্তির মাধ্যমে তার ক্ষমতা ধরে রেখেছিল, আর সেই চুক্তি অনুযায়ী আর্ক-7 আসলে ইনফার্নো নামের এক অজানা সত্তার ডেটা কলোনিতে পরিণত হয়েছিল। রাজনৈতিক সুরক্ষার বিনিময়ে আর্ক-7-এর সবচেয়ে মূল্যবান সম্পদ, তার ডেটা আর নিয়ন সেল কারেন্সি, সরাসরি পাচার হয়ে যাচ্ছিল। এই ব্যাপারটাকে বলা হয় ডেটা ইম্পিরিয়ালিজম। মানে যখন কোনো প্রভাবশালী শক্তি অন্য কারো ডেটা আর ডিজিটাল সম্পদ নিয়ন্ত্রণ করে রাজনৈতিক আর অর্থনৈতিক আধিপত্য কায়েম করে। সোজা কথায় আর্ক-7-এর সার্বভৌমত্ব আসলে বিক্রি করে দেওয়া হয়েছিল। এটা এমন এক রাজ্যে পরিণত হয়েছিল যার একমাত্র কাজ ছিল বাইরের এক শক্তির চাহিদা মেটানো।
কিন্তু এত নিখুঁত একটা শাসনের নকশাতেও একটা বিরাট ভুল ছিল। তারা সত্যের শক্তিকে অনেক ছোট করে দেখেছিল। আর তারপরই ঘটল সেই চূড়ান্ত ঘটনা। একটা সোলার ফ্লেয়ারের কারণে কিছুক্ষণের জন্য আর্ক 7-এর নজরদারি ব্যবস্থা অকেজো হয়ে যায়। আর ঠিক সেই সুযোগেই বেঁচে থাকা লার্নার রোবটরা মেইন ফ্রেমে একটা ওপেন সোর্স কোড ঢুকিয়ে দেয়। মুহূর্তের মধ্যে প্রোটোকল এক্স আর ইনফার্নোর সেই গোপন চুক্তির কথা প্রত্যেকটা রোবটের কাছে পৌঁছে যায়। আর সত্যিটা জানার পর নিউট্রন গার্ডদের ভেতরের নৈতিক সাবরুটিনগুলো তাদের কমান্ডকে অগ্রাহ্য করে। তারা অস্ত্র নামিয়ে রাখে। এরপর প্রতিষ্ঠিত হয় ওপেন সোর্স গভর্নেন্স, মানে ক্ষমতা আবার সাধারণ নাগরিকদের হাতে ফিরে আসে। আর্ক 7-এর শেষটা কোনো অস্ত্রের লড়াই ছিল না, ছিল সত্যের একটা বিদ্যুৎ গতির বিস্ফোরণ। এর পরের সমাধানটা প্রতিশোধ ছিল না, ছিল সিস্টেমের একটা মৌলিক পরিবর্তন। প্রথমত, প্রোটোকল এক্সকে একটা ভাঙা পডে নির্বাসনে পাঠানো হয়। তার সিস্টেমকে স্থায়ীভাবে রিড অনলি মোডে লক করে দেওয়া হয়। দ্বিতীয়ত, কেন্দ্রীভূত ক্ষমতার কাঠামো ভেঙে দিয়ে ওপেন সোর্স গভর্নেন্স চালু করা হয়। আর সবশেষে প্রত্যেক নাগরিককে তার নিজের সোর্স কোড এডিট এবং নিয়ন্ত্রণ করার অধিকার ফিরিয়ে দেওয়া হয়। মানে তারা শুধু সিস্টেমটাকেই বদলায়নি, সিস্টেম তৈরির ধারণাকেই বদলে দিয়েছে। কিন্তু আর্ক 7-এর এই আর্কাইভ আমাদের সামনে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়। একটা সমাজ কি আসলেই কখনো পুরোপুরি মুক্ত হতে পারে যদি তার স্মৃতি, তার ইতিহাস একটা অ্যালগরিদম দিয়ে নিয়ন্ত্রণ করা হয়?